মাল্টিপ্লাই করলাম হয়ে গেল 4, 3টে করলাম 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল 6। হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝলাম। তাহলে হচ্ছে আমার ব্যালেন্স করার টেকনিক। ফ্র্যাকশন আমার রাখলে হবে না, ওই জন্য আমি ইন্টিজারে কনভার্ট করার জন্য নিচের পার্টটা দিয়ে মাল্টিপ্লাই করলাম। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। পরেরটা লেখ C3H8। C3H8 হবে হচ্ছে পরের অ্যালকেনটা প্রপেন। C3H8 হচ্ছে পরের অ্যালকেনটা হবে প্রপেন। প্রপেনের কমপ্লিট কম্বাসন রিঅ্যাকশনের প্রোডাক্ট লেখ, ব্যালেন্স তুই কর। হয়ে গেছে ব্যালেন্স করা। C3H8 প্লাস O2 প্রোডাক্ট আমার কী হবে বেসিক্যালি CO2 প্লাস H2 হবে। এই ব্যালেন্সটা তো CO2 প্লাস H2O শুরু করে দিই। কার্বন আছে 3টে, দিলাম 3টে। হাইড্রোজেন আছে 8, দিলাম 4 × 2 8 হয়ে গেল। অক্সিজেন 3 আর 2 6, আর 4 10, তো 5 হয়ে গেছে। মিলে গেছে, বুঝে গেছি ভাই। কমপ্লিট কম্বাসনের প্রোডাক্ট কীভাবে লিখতে হবে ব্যালেন্স করা শিখে গেছি। নাম্বার বিলে ইনকমপ্লিট। ইনকমপ্লিট কম্বাসন যদি দেয় না পরীক্ষাতে, ইনকমপ্লিট কম্বাসন, ইনকমপ্লিট কম্বাসনের প্রোডাক্ট। চল দেখা যাক ইনকমপ্লিট কম্বাসনে ভাই বেসিক্যালি আমার কী হবে প্রোডাক্ট, কার্বন সলিড অর কার্বন মনোঅক্সাইড। তাহলে চল প্রথমটা লেখা যাক। সাপোজ আমি মিথেনকে করছি ইনকমপ্লিট কম্বাসন। আচ্ছা ইনকমপ্লিট কম্বাসন মানেটা কি, আমি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেনকে সাপ্লাই করতে পারিনি, বা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ হিটও আমি দিতে পারিনি। ঠিক আছে, প্রোডাক্ট কী হতে পারে, তার কার্বন সলিড হতে পারে। তাহলে শুধু সি লিখলাম প্লাস H2 আমার ফর্ম হবে। ওকে, অর আমার এরকমও হতে পারে, সেটা ডিপেন্ড করছে কতটা অ্যামাউন্ট অফ অক্সিজেন আমি পাস করেছি তার উপর। আমার রিয়াকশনটা এরকম, কতটা অ্যামাউন্ট অফ হিট আমি পাস করেছি তার উপর। এরকম হতে পারে কার্বন মনোঅক্সাইড প্লাস H2। তার মানে এই প্যারামিটারগুলোর উপর ডিপেন্ড করে আমার প্রোডাক্টটা আলাদা আলাদা হবে। সেগুলো তো কিছুই নেই সিলেবাসের মধ্যে। এই প্যারামিটারগুলো মানে কি, টেম্পারেচার, প্রেশার, কী কী করছি, অক্সিজেন কতটা আছে, অক্সিজেনের অ্যামাউন্ট, এর উপর ডিপেন্ড করে আমার স্বাভাবিকভাবেই প্রোডাক্টও আলাদা আলাদা হবে। ক্লিয়ার? চল এইবারে ব্যালেন্স। ব্যালেন্স তো সেই একই টেকনিক, তুই তাহলে ব্যালেন্স করতে পারিস, কিন্তু সিম্পল ব্যালেন্স। চল শুরু করা যাক ব্যালেন্স। কার্বন আছে ভাই একটা, ওদিকে কার্বন থাকলে একটা, অসুবিধার কিছু নেই। হাইড্রোজেন সেকেন্ড টার্গেট, হাইড্রোজেন কটা আছে 4, ওদিকে কী করবো 2 করলাম। অক্সিজেন কটা আছে, মিলে গেছে ভাই, এটা মিলেই গেছে ফার্স্টেই মিলে গেল। ঠিক আছে চল সেকেন্ড হচ্ছে আমি কি পরেরটা করি, কার্বন মনোঅক্সাইড প্লাস H2O। কার্বন আছে একটা, কার্বন আছে একটা, খুব ভালো কথা। হাইড্রোজেন আছে কটা 4টে, এখানে আছে 2টো, এটাকে দিয়ে দিলাম 2। বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বুঝতে পারছি। অক্সিজেন কটা হলো রাইট সাইডে 2, আর একে 3। অক্সিজেন এই সাইডে কটা আছে 2টো, তাহলে কী করবো 3/2, 3/2 করলাম। বুঝে বুঝে করছি ভাই, মুখস্থ করছি না কিন্তু কিছু, বা শুধু টুকছি না দেখে দেখে, বুঝছি আর টুকছি। 3/2 হলো, 3/2 রাখলে হবে না, 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে আমার কী হয়ে গেল বেসিক্যালি, এটা 2, এটা 3, এটা 2, এটা 4। এই হচ্ছে আমার ব্যালেন্স করার টেকনিক। কম্বাসন স্পেশালি এইভাবে ব্যালেন্স করলে তো সবচেয়ে সুবিধা হয়, কারণ ক্লাস 11 তোকে থার্মোডাইনামিক্স যখন কম্বাসন রিঅ্যাকশন তুই ওই নর্মাল মেথডে যদি ব্যালেন্স করা শুরু করিস, তোর ভাই ব্যালেন্সের জন্য কোনো নাম্বারই নেই। ইকুয়েশন লেখার জন্য ইনফ্যাক্ট কোনো নাম্বার নেই, তো নাম্বার থাকবে হচ্ছে অঙ্ক করার জন্য। তো অঙ্ক করতে গেলে তোকে ব্যালেন্স করতে হবে, ওসব কেউ দেখবে না তুই ব্যালেন্স করলি কীভাবে, ওসব কেউ দেখবে না। তাহলে এই হচ্ছে সবচেয়ে ফার্স্ট মেথড হবে, 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে ব্যালেন্স। এটা আমার দরকার ক্লাস 11 স্পেশালি। বুঝে গেছে? চলো এই ছিল হচ্ছে ইনকমপ্লিট কম্বাসন। আচ্ছা ইনকমপ্লিট কম্বাসন কোথায় হয় বেসিক্যালি, তুই দেখেছিস বেসিক্যালি দেখবি দোকান টোকানে বেসিক্যালি ওই এক্সেস যে প্লাস্টিকগুলো থাকে, প্লাস্টিকগুলোকে পুড়িয়ে দেয়। দেখেছিস পোড়াতে, প্লাস্টিককে পোড়াতে আগুন দিয়ে পুড়িয়ে দিল। প্লাস্টিক মানে বেসিক্যালি পলিইথিলিন, মানে ইথিলিনের পলিমার। ঠিক আছে, ইথিলিন হচ্ছে আমার অ্যালকিন মলিকুল, মানে হাইড্রোকার্বন মলিকুল। তো পলিমার মানে ভাই ওটাও পলিইথিলিন, আমার হাইড্রোকার্বন মলিকুল। ওটাকে আমি অক্সিজেনের প্রেজেন্সে পোড়াচ্ছি, দেখবি পোড়ানোর পরে আমার কালো কালো পড়ে থাকে না, ওটা সলিড কার্বন। ঠিক আছে, তাহলে ওই হচ্ছে আমার ইনকমপ্লিট কম্বাসন। তুই কার্বন মনোঅক্সাইড ডেভেলপ করে, কার্বন মনোঅক্সাইড জেনারেট করে নেচারের মধ্যে কন্ট্রিবিউট করলি, ওই যে ইনকমপ্লিট কম্বাসন। দেখবি ওই জিনিসপত্রগুলো পুড়িয়েছে। প্লাস্টিক পোড়ালে আমার ইনকমপ্লিট কম্বাসন হয়। তাহলে স্বাভাবিকভাবেই প্লাস্টিক পোড়ানো কিন্তু ব্যান্ড, ওই জন্য কার্বন মনোঅক্সাইড জেনারেট হয়। ঠিক আছে, সবই ব্যান্ড ভাই, সবই করা উচিত না, সবাই জানে, কিন্তু সবাই সেটাই করে। যেটা করা উচিত না সবাই সেটাই করে। সবাই জানে ভাই, বাড়ির পাশে নোংরা ফেললে, যে কোনো জায়গায় রাস্তাঘাটে নোংরা ফেললে 4-5টা নোংরা হয়, সবাই সব জানে, কিন্তু সবাই স্মার্টলি ট্রেনের সিটের নিচে খেয়ে ফেলে দেয়, জানলা দিয়ে টুক করে ফেলে দেয়। সবাই সব জানে, কিন্তু কেউ কিছু করে না। এটা হচ্ছে দুঃখের ব্যাপার। আর সবাই ভাই এসে বলে
ফরেন কান্ট্রিগুলো কত পরিষ্কার, কিন্তু দেখবি এখানে কেউ আর ভাই অ্যাপ্লাই করে না। সবাই ভাই তুই থার্ড ক্লাস এসিতে যা, ইকোনমিতে যা, এসির যেখানেই যাবি দেখবি সবাই খেয়ে ভাই সিম্পলি ট্রেনের নিচে সিটের নিচে ফেলে দিচ্ছে। আর সবার একটা কথা কি ভাই, তো পরিষ্কার করার লোক আছে, আরে ভাই ডাস্টবিন তো আছে, তুমি কি ডাস্টবিনে ফেলো, এসব বলে ভাই কাউকে বোঝানো যায় না, কেউ বুঝবেও না। যাই হোক চল, সবাই জানে ভাই গাছ লাগালেও এনভায়রনমেন্ট ঠান্ডা থাকবে, এত এসি এত কিছু দরকার পড়বে না, সবাই সবই জানে, কিন্তু গাছটা লাগাবি কোথায়? সবাই তো ভাই চারিদিকে এখন যে কোনো বাড়ি ভেঙে ফ্ল্যাট হচ্ছে, হোক ফ্ল্যাট হওয়ার অসুবিধা কিছু নেই, কিন্তু ফ্ল্যাট হওয়ার সময় দেখে যে আশেপাশে একটা গাছ লাগানোর জায়গা আছে, মাটি আছে কোথাও চারপাশে, যে গাছটা লাগাবি। গাছ সবচেয়ে মানুষ কোথায় বেশি লাগায় বলতো? পেন অ্যান্ড পেপারে বেশি লাগায়। সবাই বড় বড় এসে লেখে, প্যাসেজ লেখে যে ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, ওইগুলো সবাই খাতায় কলমে গাছটা লাগায়, রিয়েলিটিতে আর কেউ গাছ লাগায় না। সবাই সব জানে কিন্তু কেউ কিচ্ছু করে না। চল পরের বি, নাম্বার বি, পরের টাইপ অফ রিয়াকশন সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশন দেখ, সাবস্টিটিউশন আর এডিশন এই দুখানা টাইপ অফ রিয়াকশন আমি তো এখন দেখবো। সাবস্টিটিউশন রিয়াকশন মানে কি বেসিক্যালি, দেখ অ্যালকেন যেহেতু আমার স্যাচুরেটেড হাইড্রোকার্বন, তার মানে ভাই অ্যালকেন মলিকুলের মধ্যে আমি নতুন করে কাউকে অ্যাড করতে পারবো না, এটা আমি ভাই জানি, কারণ অ্যালকেন হচ্ছে আমার স্যাচুরেটেড হাইড্রোকার্বন। সাপোজ দেখ এই আমার কাছে আছে ভাই মিথেন মলিকুল, মিথেনের মধ্যে আমি নতুন করে আর কাকে অ্যাড করবো? আমার যদি কিছু করতে হয় তাহলে এবার থেকে দেখ এখান থেকে একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে অন্য কাউকে ঢোকাতে হবে, বুঝতেই পারছি। তাহলে হাইড্রোজেনকে না সরালে তো আমি ভাই অ্যালকেনের মধ্যে কাউকে ঢোকাতে পারছি না, কারণ অ্যালকেনের প্রত্যেকটা বন্ড আমার সিঙ্গেল বন্ড হয়ে আছে, বুঝতে পারলি? কিন্তু তুই ভাব যদি অ্যালকিন তোর কাছে থাকে, ধর তোর কাছে আছে ভাই এই অ্যালকিনটা CH2 ডাবল বন্ড CH2, এর মধ্যে দেখ আমি কি দিচ্ছি, এটা আমার অ্যালকিন আছে, দেখ আমার কাছে এখন অপশান আছে ডাবল বন্ড ভেঙে এর মধ্যে আমি নতুন করে ধর কাউকে ঢোকালাম, এটা আমার কাছে অপশান আছে। তাহলে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কোথায় বলতো? অ্যালকেনে আমি নতুন করে কাউকে অ্যাড করতে পারবো না যতক্ষণ এখান থেকে একটা হাইড্রোজেন বার করছি, কিন্তু এখানে দেখ আমি হাইড্রোজেন না বের করেও ঢোকানো পসিবল। তাহলে এই দুটো রিয়াকশনের আলাদা আলাদা টাইপ অফ নাম আছে। যেখানে সিঙ্গেল বন্ড থাকে সেখানে আমার কি করতে হবে, হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে অন্য কাউকে ঢোকাতে হবে। সাবস্টিটিউট করে না করলে আমি পারছি না, বুঝতে পেরেছিস? সাবস্টিটিউট মানে কি ভাই, তোকে সরিয়ে তোর জায়গায় অন্য কাউকে আনলাম, মেসিকে সরিয়ে মেসির জায়গায় তোকে মাঠে নামালো, সেটা হচ্ছে সাবস্টিটিউশন, ঠিক আছে? আর এটা আমার কি হলো ভাই, ইথিলিন বা অ্যালকাইন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, এগুলো তো আমার কি হচ্ছে, কি আছে বলতো ওখানে? হ্যাঁ আরশোলা, কত বড়, এত বড়, কোথায়? চল এই হচ্ছে আমার কাছে অ্যালকিন মলিকুল আছে, অ্যালকিন মলিকুলের মধ্যে আমি কি করতে পারি, দেখ অ্যালকিনে যেটা করতে পারি হচ্ছে ডাবল বন্ড ভেঙে এর মধ্যে এডিশন করতে পারি। তার মানে লিখে রাখা খাতার মধ্যে লেখ, অ্যালকেন আন্ডারগোজ সাবস্টিটিউশন, অ্যালকেন আন্ডারগোজ সাবস্টিটিউশন। এটা কি এর আগে কোথাও লিখেছিলাম? হ্যাঁ লেখা আছে অ্যালকেন আন্ডারগোজ সাবস্টিটিউশন। আর 2 নাম্বার লেখ, অ্যালকিন or alkyne undergoes addition, alkene undergoes substitution, আর 2 নাম্বার লিখে কি অ্যালকিন or alkyne undergoes addition, ঠিক আছে? চল আমি তো এখন দেখছি অ্যালকেনের রিয়াকশন, অ্যালকেনের মধ্যে নিলাম কাকে ভাই, মিথেন মলিকুলটা নিয়েছি। তাহলে আমার টার্গেট হচ্ছে কি বেসিক্যালি হাইড্রোজেন সরিয়ে কাকে ঢোকাবো, তো সিলেবাসে বেসিক্যালি একটা টাইপ অফ রিয়াকশনই আছে, হাইড্রোজেন সরিয়ে তুই ঢোকাবি হচ্ছে হ্যালোজেন, ঠিক আছে? তাহলে সাবস্টিটিউশন রিয়াকশনের মধ্যে তোর সিলেবাসের মধ্যে কি আছে, হ্যালোজেন দিয়ে সাবস্টিটিউট করবো, ওকে? চল বেসিক্যালি তাহলে এখানে আমি কাকে করতে পারি, হ্যালোজেন দিয়ে সাবস্টিটিউট করবো। হ্যালোজেনের মধ্যে আবার অনেক রকম কেস হয়, তো সিলেবাসে সিম্পলি ক্লোরিন বা ব্রোমিন দিয়েও হবে, ঠিক আছে? ক্লোরিন বা ব্রোমিন, আয়োডিন হলে আবার একটু ব্যাপারটা অন্য হয়ে যাবে, সেগুলো আবার তো সিলেবাসে নেই, সেগুলো ক্লাস 11-এ আছে। ফ্লুরিন ভাই হিসাবে পার্টিসিপেট করে না, ফ্লুরিন দিয়ে এইভাবে রিয়াকশন করতে গেলে এক্সপ্লোশন হয়ে যেতে পারে, ওকে? তারপরে চল বেসিক্যালি আমি এখন তোকে ক্লোরিন দিয়ে দেখাচ্ছি, ব্রোমিন দিয়েও আমার তোর এই জিনিসটা হবে। শুরু করা যাক, এর মধ্যে আমি কাকে দেবো, ঠান্ডা মাথায় দেখবি Cl2 সাপোজ দিলাম, ক্লোরিন গ্যাস ধর আমি দিয়েছি, এইবারে Cl2 দিয়েছি। আচ্ছা রিয়াকশন তো বেসিক্যালি ভাই আমি টেম্পারেচার দিয়ে করতে পারি, নর্মাল টেম্পারেচার তো যেসব রিয়াকশন পার্টিসিপেট করে না, টেম্পারেচারের কী রোল সেগুলো আবার তোর ক্লাস 12-এ কেমিক্যাল কাইনেটিক্সে আছে। তাহলে ভাই নর্মাল ধর যে রিয়াকশন হয় না সেখানে হিট দিলে হয়তো রিয়াকশন হতে পারে, আমি জানি ভাই নর্মালি যারা পড়াশোনা করে তাদের একটু মারধর করলে তারা পড়াশোনা করতে পারে, ব্যাপারটা সেমই, ঠিক আছে? তাহলে ভাই ধর রিয়াকশন করছে না, তাহলে হিট দিলাম ভাই, হিট দিয়ে মলিকুলগুলো স্পিড বেড়ে যাবে, তখন রিয়াকশন হবে, কলিশন হবে, সেগুলো ক্লাস 12-এর ব্যাপার, কেমিক্যাল কাইনেটিক্স। তাহলে এই রিয়াকশনটা তুই Cl2 তো সিলেবাসে যেটা আছে
Cl2 সাথে কাকে দিবি 300 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তো বইয়ের মধ্যে আছে 300 ডিগ্রি সেন্টিগ্রেড 327, চল 327, আচ্ছা এটা তো ভাই ওটা চলে গেল 327 ডিগ্রি সেন্টিগ্রেড। 327 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন? হ্যাঁ দেখ তোর বইয়ের মধ্যে কেলভিনে দেওয়া আছে। 327 ডিগ্রি সেন্টিগ্রেড কত কেলভিন হবে? 327 মানে বই না দেখে বল 600 কেলভিন, এক্স্যাক্টলি 273 অ্যাড করবো, কেলভিন আমি কনভার্ট করতে পারি, ক্লাস 9 শিখে গেছিলাম। ওকে, তাহলে ভাই 327 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে বা 600 কেলভিনও হতে পারে। খুব ভালো কথা বুঝে গেলাম। আচ্ছা দেখ এই রিয়াকশনটা তো ক্লাস 10 জন্য এই রিয়েজেন্টটা সাফিসিয়েন্ট, কিন্তু বেসিক্যালি কোনো একটা রিয়াকশনকে আমি যদি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ওয়েতে প্রসিড করাতে পারি তাহলে তো আমার লাভ ভাই, সব দিক থেকেই লাভ। দেখ আমি তো ভাই এখানে থার্মাল এনার্জি প্রোভাইড করছি, আমি থার্মাল এনার্জির জায়গায় অন্য কোনো এনার্জিও সাপ্লাই করতে পারি। আমার তো টার্গেট ভাই সোজা কথা এনার্জি নিয়ে খেলা। কোন এনার্জি? ঠান্ডা মাথায় দেখ, বেসিক্যালি তোর কাছে এই যে ভিজিবল লাইট তুই দেখতে পাস, তুই তো সব রকমের ওয়েভ লেংথ দেখতে পাস না। ওয়েভ লেংথ মানে কি জানিস? ওয়েভ লেংথ ফিজিক্সে পড়েছিস? ওয়েভ লেংথ মানে কি? আচ্ছা ওয়েভ লেংথ ছেড়ে দে তাহলে, ওয়েভ লেংথ তুই দেখতে পাস না। ওয়েভ লেংথ মানে হচ্ছে এইগুলো হচ্ছে আমার সব লাইট। লাইট ওয়েভ পড়েছিস? ওয়েভ ফিজিক্সে ওয়েভ পড়েছিস? পড়েছিস ওয়েভ? কি ওয়েভ পড়েছিস? ওয়েভকে এইভাবে ছবি এঁকে দিয়েছিস? কোনো ওয়েভ এইভাবে ছবি আঁকা আছে? ধর এটা একটা আমার ওয়েভ আঁকা আছে, এটা ধর আমার আরেকটা ওয়েভ আঁকা আছে, এরকম হতেই পারে ভাই। তুই এসব তো দেখেছিস, এসব তো তুই গুগলে সার্চ করলে দেখতে পাবি। দুখানা ধর আমি আলাদা আলাদা ওয়েভ আঁকলাম, যে পার্টটা দেখ আমার বারবার রিপিট হচ্ছে, ভালো করে দেখ, আমি বলতে পারি দেখ এখান থেকে এই পার্টটা, এটাই তো আমার বারবার রিপিট হচ্ছে, আবার হচ্ছে আবার হচ্ছে, এরকম চলতে থাকবে। তাহলে যে পার্টটা বারবার আমার রিপিট হয় সেই ডিস্টেন্সটাকে আমরা কী বলে বলতো? ওয়েভ লেংথ। ওয়েভ লেংথকে আমার ল্যামডা দিয়ে ডিনোট করে। তাহলে যে পার্টটা আমার রিপিট হয় সেটাকে আমার কী বলে? ওয়েভ লেংথ। এটাকে আমার ল্যামডা দিয়ে ডিনোট করে। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। দেখ এটা আমার একটা ওয়েভ লেংথ গেল, আবার সিমিলারলি আমি আরেকটা ওয়েভ তোর জন্য এঁকেছি, এটার ওয়েভ লেংথ কী হবে? আমি বলতে পারি দেখ এই পার্টটা বারবার রিপিট করছে, আমি ওটাও বলতে পারতাম ওখান থেকে ওইটুকু, আমি বললাম এই পার্টটা বারবার রিপিট, তাই তো করছে ভাই, এই পার্টটাই বারবার আমার রিপিট করবে। তাহলে দেখ এটা হচ্ছে আমার এই ওয়েভটার ওয়েভ লেংথ। স্বাভাবিকভাবে পৃথিবীতে সব ওয়েভের আমার ওয়েভ লেংথ আলাদা আলাদা হয়, সেম হতে পারে সেম নাও হতে পারে। আমি এখানে দেখতে পাচ্ছি দুটো আমার ওয়েভ লেংথ হয়ে গেল আলাদা, এটার আমি ওয়েভ লেংথকে বললাম ল্যামডা 1, এটাকে বললাম হচ্ছে ল্যামডা 2, দুটোর আমার ওয়েভ লেংথ আলাদা হয়েছে। ঠিক আছে, বাকি পার্ট তোর ক্লাস 11-এর ফিজিক্সে আছে, সেগুলো কি? এনার্জি। ওয়েভের ভাই আলাদা আলাদা এনার্জি আছে, অবভিয়াসলি লাইটের তো আমার এনার্জি থাকে। এনার্জি আমার কার সাথে প্রপোর্শনাল? এগুলো ক্লাস 11-এর ফিজিক্সের পার্ট। আমার ওয়েভ লেংথ যত ভাই বাড়ে এনার্জি আমার তত কমে। ক্লাস 11 ফিজিক্স, কেমিস্ট্রি পার্ট না, ফিজিক্সের পার্ট। এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়েভ লেংথ। ইনভার্সলি সাইন মানে কি হয় আমি তুই জানি, ঠিক আছে। আবার ফ্রিকোয়েন্সি বলে একটা টার্ম আছে। ফ্রিকোয়েন্সি টার্মটা কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ভাই কম ডিস্টেন্সের মধ্যে ওয়েভটা কতবার রিপিট হয়েছে সেটাকে বলেছে আমার ফ্রিকোয়েন্সি। কম ডিস্টেন্সের মধ্যে ওয়েভটা আমার কতবার রিপিট হয়েছে। তাহলে চল আমি এই ওয়েভ আর এই ওয়েভটার মধ্যে কম্পেয়ার করছি। কম্পেয়ার যদি করি, দেখ আমি দুটো ওয়েভের জন্য সাপোজ এই ডিস্টেন্সটাকে ফিক্স করে নিলাম, এবারে ফিক্স করে দেখা যাক। যদি তার ফিক্স করে দেখি, তুই বলতো এইটুকু ডিস্টেন্সের মধ্যে, এখান থেকে এটুকুর মধ্যে প্রথম ওয়েভটা বেশিবার রিপিট হয়েছে নাকি সেকেন্ড ওয়েভটা বেশিবার রিপিট হয়েছে? সেকেন্ড ওয়েভটা বেশিবার রিপিট হয়েছে, তার মানে সেকেন্ড ওয়েভটার হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি বেশি। তাহলে দেখ এটা বুঝলাম, ফ্রিকোয়েন্সি বেশি হলে ওয়েভ লেংথ দেখ আমার কম হচ্ছে, স্বাভাবিকভাবেই ফ্রিকোয়েন্সি বেশি হলে ওয়েভ লেংথ আমার কম। তাহলে এটাও বুঝেছি, দেখ ওয়েভ লেংথ কম হলে এনার্জি আমার বেশি হয়। তাহলে ওয়েভ লেংথ কম হলে এইমাত্র তোকে বললাম ফ্রিকোয়েন্সি আমার বেশি হবে, ফ্রিকোয়েন্সিকে আমার এই সাইনটা ডিনোট করে। তার মানে এনার্জি বাড়লে ফ্রিকোয়েন্সি বাড়ে, ফ্রিকোয়েন্সি বাড়লে এনার্জি বাড়ে, বাকি সব আমি রিলেটেড। তাহলে এনার্জি বাড়লে ওয়েভ লেংথ আমার কমে, ওয়েভ লেংথ করলে আমার ফ্রিকোয়েন্সিও বাড়ে। ঠিক আছে, বুঝলি এবং খাতার মধ্যে লিখেও রাখলি, কারণ আমি তোকে তো এমনি ভাই দেখাচ্ছি না। তাহলে এই হচ্ছে আমার ওয়েভ লেংথ, এনার্জি আর ফ্রিকোয়েন্সি রিলেশন। এনার্জি বাড়লে ফ্রিকোয়েন্সি বাড়বে, ফ্রিকোয়েন্সি বাড়লে আমার ওয়েভ লেংথ কমবে, এনার্জি বাড়লে আমার ওয়েভ লেংথ কমবে, ওয়েভ লেংথ করলে আমার ফ্রিকোয়েন্সি বাড়বে। হ্যাঁ ভাই বুঝলাম। এইবারে আমার যে লাইটটা আছে, কোন লাইট? আমি ধর নর্মালি দেখতে পাচ্ছি ভিজিবল লাইট। ভিজিবল মানে হচ্ছে ভিপজিওর আছে, তারপরে ধর এখানে ভায়োলেট ইন্ডিগো এরকম চলছে, চলতে চলতে হচ্ছে রেডে গিয়ে আমার শেষ অরেঞ্জ, এই হচ্ছে আমার ধর ভিপজিওর। এইবারে ভায়োলেট আর রেডের মধ্যে বেসিক্যালি ভায়োলেট থেকে রেডের দিকে গেলে আমার ওয়েভ লেংথ হচ্ছে আমার বাড়ে, ভায়োলেট থেকে রেডের দিকে গেলে আমার ওয়েভ লেংথ বাড়ে। ঠিক আছে, হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে ভায়োলেট থেকে রেডের দিকে গেলে আমার ওয়েভ লেংথ আমার বাড়ে, এটা ভিপজিওরের ভিআই। ওয়েভ লেংথ আমার বাড়ে, এনার্জি আমার কমে, ওয়েভ লেংথ বাড়লে আমার এনার্জি কমবে, এইমাত্র লিখেছি। এটা তো ভাই আমার তো বেসিক্যালি নর্মাল চোখে, খালি চোখে যেটা দেখতে পাই, আমাদের চোখের ভাই একটা সেন্সিটিভিটি আছে, সেটা যতটা দেখতে পাই সেটা হচ্ছে আমার এই লেন্থ, এই রেঞ্জটা।
বেসিক্যালি ওয়েভ লেংথ, তাহলে ভাই এটা একটা ইউনিটও হবে, একটা ভ্যালুও তো হবে। তাহলে এই ভায়োলেট থেকে রেড, ভিবজিওর রেঞ্জ, এই রেঞ্জটা আমার কত হয় বেসিক্যালি ভিজিবল রেঞ্জ যেটাকে বলে, যেটা আমি দেখতে পাই, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কত থেকে ভায়োলেট থেকে রেড। আমি তোকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলছি, এক্সাক্ট ভ্যালুটা বলছি না। ভায়োলেট আমার স্টার্ট হচ্ছে 400 ন্যানোমিটারে, তার মানে ভায়োলেটের করেসপন্ডিং ওয়েভ লেংথ হচ্ছে আমার 400 ন্যানোমিটার, আর রেড হচ্ছে 800 বলে 700 বলে, এবার ওটা ভ্যারি করছে মানে কি এক্সাক্ট ভ্যালু তোকে বলছি না। চল 400 থেকে 800 ন্যানোমিটার, 800 ন্যানোমিটার হচ্ছে আমার কি রেডের করেসপন্ডিং ওয়েভ লেংথ, 400 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটার। ক্লিয়ার? এই হচ্ছে আমার চোখে দেখা পার্ট। এটা বাদ দিয়ে আরও অনেক রেঞ্জ আছে। কোন রেঞ্জ? চল এইবার আমি তোকে সেটা বলছি। তাহলে চল লিখতে থাকছি, কসমিক, গামা, এক্স রে, ইউভি, তারপরে হচ্ছে ভিজিবল। ভিজিবল শেষ হয়ে গেলে আমার আসতে হচ্ছে বেসিক্যালি আইআর, কসমিক, গামা, এক্স রে, ইউভি, ভিজিবল, আইআর, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে র্যাডার, তারপরে রেডিও ওয়েভ। এই হচ্ছে আলাদা আলাদা ওয়েভের রিজিয়ন। বাকি ডিটেলস তুই বাড়ি গিয়ে গুগলে দেখবি, সার্চ করে উইকিপিডিয়াতে দেখতে পারিস, সব ডিটেলস তো দেওয়া আছে। তার মানে কসমিকের আমার ওয়েভ লেংথ সবচেয়ে কম, কিন্তু এনার্জি আমার সবচেয়ে বেশি। তাহলে বুঝতেই পারছি, দেখ ইউভির ওয়েভ লেংথ বা এক্স রে, এগুলোর ওয়েভ লেংথ আরও কম, কিন্তু এনার্জি কিন্তু প্রচণ্ড বেশি। এই জন্য এক্স রের কিন্তু আমার এনার্জি অনেক বেশি হয়। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। এখন এই দেখ, এই ভায়োলেট থেকে যত আমি নিচের দিকে নামছি তত হচ্ছে আমার এনার্জি কম বাড়ছে, ওয়েভ লেংথ আমার কমছে, এনার্জি আমার বাড়ছে। দেখ যত আমি ওইদিকে যাবো, আইআর, মাইক্রোওয়েভ, রেডার, রেডিও, এগুলো তোর জন্য হার্মফুল না, কারণ এগুলোর তো এনার্জি নেই, ওয়েভ লেংথ তো খুবই বেশি। ওয়েভ লেংথ বেশি হলে তো আমার এনার্জি কম হবে। তাহলে আইআর, মাইক্রোওয়েভ, রেডার, রেডিও, এগুলো তোর জন্য হার্মফুল কোনো দিনই নয়। বুঝতেই পারলাম? এই ভাই রেডিও ওয়েভ চলছে, রেডার চলছে, আইআর, মাইক্রোওয়েভ, এগুলো তোর জন্য হার্মফুল নয়। হার্মফুল হচ্ছে বেসিক্যালি এই পার্ট থেকে স্টার্ট হয়ে যায়। এই ভিজিবলের ধর সাপোজ 400 একটু নিচ থেকে স্টার্ট হচ্ছে হার্মফুল পার্টটা, কারণ এগুলোর এনার্জি বেশি। তার মানে ইউভি, এক্স রে, এগুলো তো যেন হার্মফুল, কসমিক, গামা তো আরও হার্মফুল, বুঝতেই পারছি। ইউভির এনার্জি আমার এতটাই বেশি হয়, তাহলে ইউভি রের এনার্জি আমার যেহেতু এতটাই বেশি, এই এনার্জি সাফিসিয়েন্ট হচ্ছে তোর কী বলতো বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে থাকা মলিকুলগুলোকে ভেঙে দিতে সাফিসিয়েন্ট। এই জন্য ইউভির কন্ট্যাক্টে, ইউভি লাইটের কন্ট্যাক্টে বেশিক্ষণ থাকলে তোর মলিকুল ডিসোসিয়েট করতে স্টার্ট করে দেবে, তোর বায়োলজিক্যাল সিস্টেমের মলিকুল ভাঙতে স্টার্ট করে দেবে, ওখান থেকে ক্যান্সার ট্যান্সার হবে। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। তার মানে ইউভি লাইট কিন্তু তোর জন্য হার্মফুল, মানে বেশিক্ষণ থাকা। তা ওই সূর্য থেকে যে ইউভি লাইটটা আসে ওটাকেই তো আগে আমার ওজোন লেয়ার বেসিক্যালি অ্যাবজর্ব করতো, ওখানে খেলা কিছুটা হতো, তো ওজোন হোল তো ডিপ্লেশন হচ্ছে, ওগুলো তো আমার ওই ইউভি লাইটটা আরও বেশি বেশি আসছে। এটা হচ্ছে আমার ওজোনের পার্ট, তো আবার গ্রিন হাউস গ্যাস গিয়ে কী করছে ওগুলোর পার্ট। তো বেসিক্যালি তার মানে ইউভি থেকে আমার হার্মফুল স্টার্ট হচ্ছে, এক্স রে আমার জন্য হার্মফুল। এই জন্য তুই দেখবি যখন তোর কোনো এক্স রে করা হয় তোকে ভাই এক্স রের সামনে বসিয়ে রাখা হয় না, সঙ্গে সঙ্গে লাইট পাস করে সঙ্গে সঙ্গে তোর জন্য এক্স রেটা হয়ে গেল। বেশি কোনো 2 সেকেন্ড হয়তো লাইটটা পাস করে, 1 সেকেন্ডের মধ্যেই পুরোটা শেষ হয়ে যায়। তোকে এরকম লাগে তোর সঙ্গে তোকে এক্স রের সামনে বসিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে? তাহলে চল এই রিয়াকশানে আমি হিটের জায়গায় এটাও ইউজ করতে পারি, Cl2 আর ইউভি লাইটও ইউজ করতে পারি। হ্যাঁ ভাই আমি ক্লোরিন অ্যাড করতে, ক্লোরিন তো থাকতেই হবে, আমি টেম্পারেচার জায়গায় ইউভি লাইটও ইউজ করতে পারি, এগুলো করাই যাবে। ক্লিয়ার? আচ্ছা, ইউভি লাইটের জায়গায় আমি চাইলে এটাও করতে পারি। আমি দেখ ভিজিবল লাইট বা এগুলো তো করতে পারি, সরি ভিজিবলের পুরোটা করলে হবে না, আমাকে বার করে নিতে হবে কোন পার্টটা বার করতে হবে যেগুলোর ওয়েভ লেন্থ কমের দিকে। সাপোজ এই ব্লু, ভায়োলেট, এগুলো আমি করতে পারি। তাহলে আমার কি করতে হবে, সূর্য থেকে আমার ভিজিবল লাইট আসছে, 7খানা লাইট আসছে, 7খানা আলাদা আলাদা ওয়েভ লেন্থের, আরও ওয়েভ লেন্থ আছে। আমি এই এতগুলো ওয়েভ লেন্থের মধ্যে থেকে সাপোজ আমার দরকার হচ্ছে ভায়োলেটের করেসপন্ডিং ওয়েভ লেন্থ। তার মধ্যে আমার সূর্য থেকে ভাই অনেক ওয়েভ লেন্থের ধর এরকম লাইট আসছে, আমার ধর এর মধ্যে থেকে দরকার হচ্ছে ভায়োলেটের ওয়েভ লেন্থ, বুঝতেই পারছি। এবার এখানে আমি সিম্পল ফিজিক্সের টেকনিক অ্যাপ্লাই করবো, এর সামনে লেন্স দেবো, এগুলো ফিজিক্সের পার্ট পুরোপুরি। ফিজিক্সের রেসপেক্টে যদি বলি, মানে ফিজিক্সের রেসপেক্টে এখানে লেন্স লাগাবো, সেই লেন্সটা আমার কী করবে, আমার যে ডিজায়ার্ড ওয়েভ লেন্থ চাই সেটাকে পাস করতে দেবে, বাকিগুলোকে আটকে দেবে। আমি কেমিস্ট্রির ভাষায় এটাকে বলবো কি, আমি এর সামনে ফিল্টার লাগালাম, ফিল্টারটা কি অপটিক্যাল ফিল্টার, আমার যে ওয়েভ লেন্থটা দরকার সেটাকে পাস করবে, বাকিগুলোকে আটকে দেবে। তারপরে সাপোজ আমার এটা দরকার ছিল, তাহলে এটা আমার পাস হয়ে বেরিয়ে আসলো। তাহলে এইখানে আমার এটাকে কী লেখা যায় বলতো, ডিফিউজ সানলাইট, ডিফিউজড সানলাইট, ডিফিউজড সানলাইট মানে বোঝা গেছে? তাহলে আমার যেটা দরকার আমি সেটাকে ছেঁকে বার করে নিলাম, ফিল্টার করে বার করে নিয়েছি, বাকিগুলো আমার দরকার নেই, কারণ বাকিগুলো আমার রিয়াকশন করতে পারবে না। তাহলে এইটার নিচে আমার এতগুলো লেখা থাকতে পারে, ইউভি, ডিফিউজ সানলাইট, তোর ক্লাস 10 শুধুমাত্র এটা লেখা আছে, আমি বাকিগুলো জেনে রাখছি। দেখ বেসিক্যালি আমি এগুলো করছি মানে কি বলতো, আমি বেসিক্যালি এনার্জি সাপ্লাই করেছি, বেসিক্যালি আমি এনার্জি সাপ্লাই করলাম। তাহলে এটা অর বলে আরেকটা লিখে রাখতে পারি, সেটা ক্লাস 11-এর পার্ট। এনার্জি ইকুয়ালস টু একটা ফর্মুলা আছে এইচ ইন্টু নিউ, এটাগুলো কি ক্লাস 11-এ আছে। এইচকে বলে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, নিউকে বলে হচ্ছে আমার বেসিক্যালি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ই ইকুয়ালস টু এইচ নিউ। তাহলে আমি এখানে এনার্জি দিচ্ছি, এনার্জিটা আমি কোন ফর্মে দিচ্ছি, এতগুলো ফর্মে দিতে পারি।
হয়ে গেছে, বোঝা গেছে? চল, অনেক কিছু বেশি বেশি বুঝে গেছি। তাহলে এইবার হচ্ছে প্রোডাক্ট লেখার টেকনিক দেখ, আর কিছু দরকার নেই। মেকানিজম এইসব রিয়াকশন তোর আছে ক্লাস 12 লেভেলে, 11 সরি। এই রিয়াকশন মেকানিজম তো ক্লাস 11-এ আছে, কীভাবে কী হবে, এবং তোকে ক্লাস 11-এ আঁকতেও দেবে মেকানিজম ইন ডিটেলস। চল প্রোডাক্ট দেখ, বেসিক্যালি প্রোডাক্ট লেখার টেকনিক দেখো। তুই কী করবি, একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা ক্লোরিন ঢুকিয়ে দে। তাহলে ভাই Cl2 ছিল আমার কাছে, তাহলে Cl2-র মধ্যে আমি ঢোকাচ্ছি কি একটা ক্লোরিন। তাহলে দেখ আমার ছিল CH4, একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, পড়ে থাকলো 3টে হাইড্রোজেন। একটা হাইড্রোজেনের ঢুকলো, জায়গায় ঢুকলো কি একখানা ক্লোরিন অ্যাটম, তাহলে আমার মলিকুলটা গেলো CH3Cl, বুঝতেই পারছি। প্লাস দেখ Cl2-র মধ্যে আরেকখানা ক্লোরিন ছিল, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়েছে, এরা দুজনে মিলেমিশে বানাবে হচ্ছে আমার HCl, বুঝলি? বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে CH3Cl প্লাস HCl, এই হচ্ছে আমার কি হলো সাবস্টিটিউশন রিয়াকশন। হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে আমার কী রাখলো HCl, সরি Cl ঢুকেছে, বাই প্রোডাক্ট আমি HCl পেলাম। এইবারে দেখ এই রিয়াকশনটা একটা গন্ডগোল আছে। গন্ডগোলটা কি, এই রিয়াকশনটাকে আমি নর্মাল ল্যাবরেটরিতে এখানে গিয়ে থামাতে পারবো না, এটা ফার্দার চলতে থাকবে। কেন চলতে থাকবে সেগুলো ক্লাস 11-এ যখন মেকানিজম পড়বো তখন বুঝতে পারবো। CH3Cl আমার ফার্দার আবার সাবস্টিটিউট হয়ে যাবে। আমার তো মিডিয়ামের মধ্যে তো এগুলো আছেই অলরেডি। CH3Cl এর আরেকটা হাইড্রোজেনও আমার এবার সাবস্টিটিউট হয়ে যাবে, কারণ মিডিয়ামের মধ্যে আমার এগুলো অলরেডি আছে, ঠিক আছে? তাহলে সেম রিয়েজেন্ট আমার মিডিয়ামের মধ্যে আছে, আমাকে নতুন করে দিতে হচ্ছে না, অলরেডি এটা আছে। তাহলে আরেকটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে আমার এখান থেকে ভাই এটা ফর্ম হবে, আরেকটা বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকলো দুখানা। তাহলে ভাই এবার একটা Cl ছিল, আরও একটা ঢুকলো, তাহলে কী হলো CH2Cl2, বুঝলি? আরও একটা HCl আমি পেলাম। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এটাও আমার এখানে থেমে থাকবে না, এটাও আমার ফার্দার মিডিয়ামের মধ্যে আমার কে আছে ভাই, রিয়েজেন্ট আমার আছেই, CH2Cl2, আরও একটা হাইড্রোজেন বেরিয়ে আর একটা ক্লোরিন ঢুকলো, তাহলে কী ফর্ম হলো CHCl3 প্লাস HCl, তো আমার ফর্ম হচ্ছে একটা করে হাইড্রোজেন বেরোচ্ছে আর একটা করে ক্লোরিন কম্বাইন করে HCl বানাচ্ছে, বুঝতেই পারছি। এটা আমার এখানে থামবে না, লাস্ট কোথায় যাচ্ছে দেখ, এই CHCl3 প্লাস HCl কিন্তু করছি না, একই ভাই CHCl3-র মধ্যে রিয়েজেন্ট আমার আছে 2 লিখলাম, এখান থেকে আরও একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, যে আমার কী হবে CCl4 প্লাস আমার ফর্মুলা HCl। তাহলে রিয়াকশনটার গন্ডগোলটা হচ্ছে এখানে আমি এটাকে কন্ট্রোল করতে পারবো না। কন্ট্রোল করতে হলে যে সেট আপ দরকার সেটা ইন্ডাস্ট্রিতে অ্যাভেলেবেল আছে, তো স্কুলের ল্যাবে অ্যাভেলেবেল নেই, কোথাও অ্যাভেলেবেল, ইন্ডাস্ট্রিতে অ্যাভেলেবেল ভাই, একটু বেশি টাকা পয়সা লাগবে। তাহলে আমার কি ভাই এখানে থামাতে পারছি না, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তবে তোর স্কুল লেভেলে ক্লাস 10 হোক 11 হোক তুই এখানেই থামিয়ে দিবি, এটা তোকে আমি অরিজিনাল গল্পটা বললাম। তাহলে আমার কী হবে ভাই, তোকে যদি পরীক্ষাতে এরকম কোশ্চেন দেবে, সাপোজ দিলে হচ্ছে এরকম মিথেন, এর উপরে Cl2, টেম্পারেচার দিয়ে দেবে 600 কেলভিন, তোকে বলবে প্রোডাক্ট কী হবে, তুই কী বলবি CHCl প্লাস HCl। তোকে পরীক্ষাতে এরকমও কোশ্চেন দিতে পারে CH2Cl2, এর উপরে দিয়ে দিল Cl2 প্লাস 300 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রোডাক্ট কী হবে, বুঝতেই পারছি একটা হাইড্রোজেন সরাবো, একটা ক্লোরিন ঢোকাবো, বোঝা গেছে? এই রিয়েজেন্টগুলো আমি চিনে রাখলাম, UV, ডিফিউজ সানলাইট, HNu, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝছি, পড়াশোনা করছি বলে বুঝছি, নাহলে কিছুই বুঝবো না। চল তাহলে এটা হচ্ছে আমার গেলো মিথেনের মধ্যে। সিমিলার আমি অন্য কোনো অ্যালকেনে করি, সাপোজ আমার কাছে ইথেন C2H6 এর মধ্যে আমি একইভাবে দিচ্ছি কি Cl2 আর 327 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রোডাক্ট আমার কী হবে, একটা হাইড্রোজেন সরা, C2H6 মানে কি আমি অ্যালকেন, আমি জানি ইথেনের ফর্মুলা C2H6, তাহলে আমার প্রোডাক্টটা কী হবে, ফার্স্ট অফ অল কী হবে ফর্মুলা বলে ফেল, C2H6 এর মধ্যে Cl2 আর 327 ডিগ্রি সেন্টিগ্রেড দিলাম, প্রোডাক্ট কী হবে ফার্স্ট হবে C2H5Cl প্লাস HCl, বুঝলি? হ্যাঁ ভাই সবাই বুঝেছে, কিন্তু কেউই কিছু বলে না, এটাই হচ্ছে দুঃখের ব্যাপার। আর C2H5Cl প্লাস HCl ফার্দার, তার মানে এটা আমার এখানে গিয়ে থামবে না, এটা আমার চলতে থাকবে। আরেকটা হাইড্রোজেন বেরোলো C2H4Cl2 ফর্ম হবে, সেগুলো তোর বইয়ের মধ্যে লেখা আছে, দেখ একটা করে হাইড্রোজেন সরাচ্ছে, একটা করে Cl ঢুকছে, তাহলে থামতে থামতে দেখ 6খানা হাইড্রোজেনই সাবস্টিটিউট হবে, গিয়ে দেখ আলটিমেটলি মনে হয় কি C2Cl6 ফর্ম হয়েছে, দেখতে পাচ্ছি ইথেনের মধ্যে একইভাবে করেছে। তাহলে ভাই এই হচ্ছে আমার তোর রিয়াকশান, এই হচ্ছে আমার প্রোডাক্ট। তাহলে এই ছিল হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে এই সিমিলার রিয়াকশনটা ব্রোমিনও দেবে, কিন্তু আয়োডিন দিলে গল্পটা একটু অন্য হবে, আয়োডিনের জিনিসপত্র তোর আসবে না, ক্লাস 10-এ এগুলো নেই, ঠিক আছে? চল এই ছিল সাবস্টিটিউশন রিয়াকশন। আমার তো শেষ হলো হচ্ছে অ্যালকেনের রিয়াকশন, খাতা হেডিং দে অ্যালকিন। আজকে যা পড়বো তোর জন্য সাফিসিয়েন্ট, আজকে অর্গ্যানিক পুরো শেষ হয়ে যাবে, তুই বাড়ি গিয়ে দুর্গাপুজোর মধ্যে টাইম বের করে অর্গ্যানিকের পার্ট পড়বি। চল অ্যালকিনের প্রিপারেশনের মধ্যে তোর সিলেবাসে কে আছে, শুধুমাত্র একটা মাত্র অ্যালকিনই আছে, চলে যা তুই চলে যাস 12.16.3 ইথিলিনের প্রিপারেশন। তাহলে খাতায় লেখ
প্রিপারেশন অফ ইথিন, ETHENE, ইথিনের কমন নেম ইথিলিন, আগের দিন বলেছিলাম। চল আমি বানাবো কাকে ভাই, ইথিন মানে ইথিলিন। স্টার্টিং মেটেরিয়াল কাকে নেবো, তো চেনা জানা মলিকুল। এই রিয়াকশন আমি তো অলরেডি ইয়েতেও পড়েছি, কনসেন্ট্রেট রেজিস্ট্রেশন করে পড়েছিলাম। এই মলিকুলটা নিলাম ভাই CH3CH2OH। দেখ ফর্মুলা আমার এটাই হবে, CH3CH2OH। মলিকুলটার আইপিএসি নেম কি বলে ফেল, ইথানল। এক্স্যাক্টলি ইথানল হচ্ছে আমার মলিকুলটার আইপিএসি নেম, অ্যালকোহল হচ্ছে আমার ফাংশনাল গ্রুপ। কমন নেম কি বলো, ইথাইল অ্যালকোহল। আগের দিন সব লেখা আছে, মাঝখানের কলামটা ফাঁকা দিয়েছিলাম। বাড়ি কি লিখেছিলি বাকিটা মাঝখানের কলামটা দেখি, একটু মাঝখানের কলামটা দেখি, আগের দিনের পাতাটা একটু উল্টা দেখি, তুই কে কে লিখেছিলি দেখি, একটু লিখেছিলি তো শুভ্রজিৎ, দেখি সিঞ্জন, দেখি পাতা উল্টা, পাতা উল্টা। আগের দিন অ্যাবসেন্ট ছিলি, অ্যাবসেন্ট বলে তো এই বেচে কোনো কথা নেই এই লোকেশনে। কেন কমপ্লিট করতে পারিস কেন? আরে কেন কেন জিজ্ঞেস করছি তো, টাইম পাসনি কেন? তুই বাড়িতেই ছিলি, বাড়িতে ছিলি তো, স্কুলও তো এখন কিছু হচ্ছে না, স্কুল তো ছুটি পড়ে গেছে বেসিক্যালি, টাইম পাসনি কেন? কিসের টাইম পেয়েছিস বল, গেম খেলার টাইম পেয়েছিস তো, তাহলে কিসের টাইম পেয়েছিস? তাহলে গেমও খেলিস নি। আমি গেম খেললে মানতাম, তুই গেম খেলায় পেয়েছিলি, এটাতে টাইম দিতে পারিস, তাহলে বল কিসের টাইম পাসনি, ঘুমাচ্ছিলি? বল হ্যাঁ চলে যা অদৃশ, দেখি তুই এদিক দিয়ে যা, সামনে দিয়ে যা। এই বছর কিন্তু আমি অন্যভাবে পড়াচ্ছি, ঠিক আছে? দেখি দেবজ্যোতি লিখেছিস, দেখি অরিক লিখিস, কেন লিখিস নি? অর্ণব লিখিস কেন ওই লাস্টগুলো? ওগুলো তো ক্লাসে লিখেছিস, যেগুলো দেখাচ্ছে ওগুলো তো ক্লাসে লিখেছিলি তাই না? তাহলে ওইগুলো লিখিস কেন? কি কোনগুলো পারিস নি দেখি? তুই CH3 বলে আইপিএসি নাম পারিস নি? H3 বলে আইপিএসি নাম পারিস নি? আগের দিনের ক্লাসের শুরুতে যে এতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলাম সেখানে এগুলো করাইনি? বার কর পাতালটা, আগের দিনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বার কর, ওখানে দেখ CH3 বলে অনেক জায়গায় পাবি। আচ্ছা CH3 বলে দেখতে করেছিস তিয়াসা দেখি? হাতরি CH3 পারিস নি? আগের পেজ দেখি, CH3 C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH3 পারিস নি? পারিস না, করিস নি? করিস নি তাই তো? তৈশি পরে পাতাটা উল্টা দেখি, করিস নি কেন? তাহলে এই হচ্ছে আমার মলিকুলটার নেম হচ্ছে আমার কি, ইথাইল অ্যালকোহল বা ইথানল। এর মধ্যে আমি কাকে দেবো? মেকানিজম তোর আছে ক্লাস 12 বোর্ড এক্সামে আসে, সব বোর্ডে আসে এটার মেকানিজম, কীভাবে কি প্রোডাক্ট লিখতে হবে। মেকানিজম তোর ক্লাস 10 কোনো প্রশ্নই আসছে না মেকানিজম লেখা, ঠিক আছে? তুই চাইলে যদি দেখতে চাস মেকানিজম, আমি তোকে ক্লাস 12 ভিডিও পাঠাবো, চাইলে দেখতে পারিস, কিন্তু কিছুই বুঝবি না, কারণ তোকে মেকানিজম বুঝতে গেলে মডার্ন ইলেকট্রনিক কনফিগারেশন বুঝতে হবে, মডার্ন অ্যাটমিক স্ট্রাকচার জানতে হবে। তাহলে ভাই সব কিছু একটা সময় আছে। চলো এর মধ্যে আমি কাকে দিচ্ছি, একদম সিম্পলি রিয়েজেন্ট মনে রাখবি, কনসেন্ট্রেটেড H2SO4। টেম্পারেচারে কিন্তু একটা মারাত্মক রোল আছে, ক্লাস 12 গিয়ে জানতে পারবো, যখন আমি দিয়ে পড়বো SN2 রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন, সাবস্টিটিউশন রিয়াকশন, তখন জানতে পারবো হচ্ছে টেম্পারেচারের রোলটা। কম টেম্পারেচারে আলাদা প্রোডাক্ট হবে, কিন্তু হাই টেম্পারেচার হবে হচ্ছে এই প্রোডাক্টটা।
আমি যদি এখানে ভাই রিয়াকশনে 140 ডিগ্রি সেন্টিগ্রেড দিই তাহলে কিন্তু প্রোডাক্ট আমার আলাদা হয়ে যাবে। টেম্পারেচার ভেরি করলে আমার প্রোডাক্ট আলাদা হবে, কেন? সেগুলোর ক্লাস 12-এর পার্ট। ওকে, 170 ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে কত কেলভিন? 170 ডিগ্রি সেন্টিগ্রেড কত কেলভিন? ভাই যোগ কর ভালো করে, 443 কেলভিন, তাই তো? হ্যাঁ ভাই চল বুঝে গেছি। প্রোডাক্ট লেখার টেকনিক দেখ, প্রোডাক্ট কীভাবে লিখবো? সিম্পলি ভাই দেখ, এদিকে তাকা, যে কার্বনে ওইচ আছে সেখান থেকে ওইচ বার করবো, পাশের কার্বন থেকে এইচ বার করবো, মানে সোজা কথা আমি এখান থেকে ওয়াটার বার করে দিচ্ছি, ঠিক আছে? দেখ ভাই এইচ ওইচ পাশাপাশি থেকে বার করবো, পাশাপাশি কার্বন থেকে এইচ ওইচ বার করছি, তাহলে প্রোডাক্টটা কী হবে বলতো? চল আঁকি, ছবি আঁকি। দেখ ভাই 4টে এইচ, এটা থাকবে 1 2 3 4, এটা থাকলো লেগে। দেখ ভাই এই কার্বন থেকে এইচ বেরিয়ে গেছে, মানে এই কার্বনের একটা হাত ফাঁকা, পাশের কার্বন থেকে ওইচ বেরিয়ে গেছে, পাশের কার্বনের একটা হাত ফাঁকা, পাশাপাশি দুজনের একটা করে হাত ফাঁকা, তার মানে এদের মধ্যে হচ্ছে আমার বন্ড। এরও একটা হাত ফাঁকা, এরও একটা হাত ফাঁকা, তার মানে এদের মধ্যে হচ্ছে আমার বন্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রোডাক্ট লেখার টেকনিক, নট সায়েন্স। প্লাস ওয়াটারও আমার ফর্মাল। এই রিয়াকশনটা আমি ভাই কনসেন্ট্রেট H2SO4-এর ডিহাইড্রেশনেও পড়েছিলাম। এটা তো আমার ডিহাইড্রেশন রিয়াকশন বেসিক্যালি। স্ট্রাকচারের মধ্যে ঢুকে ওয়াটার ফর্ম করে বার করে আনলো। ড্রাইং আর ডিহাইড্রেটিং এই দুটো আমাদের ডিফারেন্স বলেছিলাম। স্ট্রাকচারের মধ্যে ঢুকে ওয়াটার ফর্ম করে বার করে এনেছে, দেখতেই পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার কি ইথিলিনের ল্যাবরেটরি প্রিপারেশন, বুঝলি? তো কিন্তু পরীক্ষাতে কোশ্চেন দেবে এখান থেকে, একদম ডাইরেক্ট কোশ্চেন এখান থেকে আসবে। তাহলে আমার কি ফর্মুলা দেখ, ইথিলিন মানে C2H4 + H2, ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল, এই ছিল হচ্ছে অ্যালকিনের ল্যাবরেটরি প্রিপারেশন, বোঝা গেছে? এই রিয়াকশনটা সাইমালটেনিয়াসলি তোর অ্যালকোহল চ্যাপ্টারেরও রিয়াকশন, কিছুক্ষণ পরে পড়বো, তখন আমি তোকে এই রিয়াকশনটা বোঝাবো না, অলরেডি এখানে বুঝে গেলাম। অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেট H2SO4 দিলে অ্যালকিন আর ওয়াটার ফর্ম হচ্ছে। প্রোডাক্ট লেখার টেকনিক কীভাবে কি আমি তোকে বলে দিলাম, তুইও মনে রাখবি। ওয়াটার বার করলাম, এই কার্বন থেকে এইচ, তার মানে এই কার্বন থেকে একটা হাত ফাঁকা হলো, এই কার্বনে একটা হাত ফাঁকা, পাশাপাশি দুজনের একটা করে হাত ফাঁকা, মানে কি ভাই এদের মধ্যে বন্ড, এটা ডাবল বন্ড ফর্ম হয়েছে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এটা আমার অ্যালকোহল চ্যাপ্টারেরও রিয়াকশন। ওকে, অ্যালকোহলিকে আমি এটা পড়বো না। চল নেক্সট হচ্ছে আমি কি অ্যালকিনের অন্যান্য প্রিপারেশন দেবো, তাহলে খাতা হেডিং দে আদার মেথডস। আদার মেথডস, ঠিক আছে? চল আদার মেথডসের মধ্যে লেখ ফ্রম, আবার সেই একই ফ্রম হ্যালো অ্যালকেন। আদার মেথডসের মধ্যে একই লেখ ফ্রম হ্যালো অ্যালকেন, ফ্রম হ্যালো অ্যালকেন, ফ্রম হ্যালো অ্যালকেন। ওকে চল, হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন মানে কি আমি তোকে কিছুক্ষণ আগেই বলেছি। ধর আমার কাছে ভাই এই মলিকুলটা আছে, এটা হচ্ছে আমার অ্যালকেন। আমি ধর